ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে। বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই। তো এরা করে কি, যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায়, আর সেই ইস্যুটা যদি কোনো কারণে ধরেন ধর্মীয় ইস্যু হয়, দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে। জনগণের সেবা না কইরা বাংলাদেশ ইস্যুতে কি করলো, বাংলাদেশ সরকার কখন পাত দিল, তো পাদের মধ্যে কি ঝোল বের হইলো নাকি এটা ধরেন একটা ড্রাই পাত হইলো, গন্ধ আসলে কেমন, এগুলো নিয়ে নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন, শুভেন্দু মজুমদার এই একটা মানুষ, পশ্চিমবঙ্গের যারা আছেন, আমি বারবার বলি, এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসায়ীটা লাগাই ফেলছেন। ইভেন আপনাদের ইকোনমি বলেন, পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন, সম্পর্কের জায়গাটা বলেন, সেইখানে অনেকে বোঝে না বোঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি। এখন দেখেন আজকে সে কী ধরনের হুমকি ধামকি দিচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয়, তাহলে আমরাও তো বলতে পারি 10 ট্রাক অস্ত্রের চালান এবার আর সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছায় দিবে। এটাকে আমাদের বলার অধিকার আছে নাকি না? আপনি দেখেন সে কি বলছে, যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কথিত নেতা, আমি তাকে কথিত নেতাই বলি, একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না। তার বক্তব্য হচ্ছে, ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাইবা আর আমরা বসে বসে আঙ্গুল চষবো? এই গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র 2 দিন লাগতো, কিন্তু 3 বছর কিন্তু এই যুদ্ধ চলছে। এই পাগলারা এই জিনিসটা কি এখনো বোঝে না? বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে চায় তাহলে বাংলাদেশের কি মিত্রশক্তি নেই? চীন বসে আঙ্গুল চষবে, পাকিস্তান বসে আঙ্গুল চষবে? মানে কমন সেন্স। আমি ভারতের, দেখেন, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি। এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয়, খুবই ভালো একজন পলিটিশিয়ানও। পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিরও ভাল লাগে, ওনার রাজনৈতিক পলিসিগুলো ভাল লাগে, এর বাহিরেও কংগ্রেসের রাজনীতিও ভাল লাগে। কিন্তু বিজেপির যে রাজনীতি, এদের রাজনৈতিক যে এথিক্সটা, এটার মধ্যে টোটালি ভেজাল। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের, এমপিদের কর্মকাণ্ডে, বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত 10 বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে? ফাইনালি বাংলাদেশ ছিল। এই পলিটিশিয়ানদের অতি কথায় কথা বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া, এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে মনক্ষুণ্ণতা, সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে। তার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। অবশ্যই আছে ভাই, তোমরা বিশ্বের মধ্যে 3য় বৃহত্তম সামরিক শক্তি, ধারণা না থাকলে কি আমরা কথা বলতেছি? আচ্ছা, তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন। গান্ডু, এই যুগে ওই লাগে না, ঠিক আছে? এগুলা ইন্টারনেটে একটা টিপ দিলে চলে আসে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই পুরো বাংলাদেশ কেঁপে উঠবে। আর তার বক্তব্যের এক পর্যায়ে সে বলছে, তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই। কি পরিমাণ গান্ডু হলে এই কথা! বেটা, আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা ছোটবেলা আলিফ লেলা দেখতাম, তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট, হ্যাঁ, আয়োডিনযুক্ত লবণ। সম্ভবত এটা সে দেখে নাই। এর বাইরেও আমরা এখানে দেখাচ্ছি আপনার। এরপরে সে বলছে আলু পেঁয়াজের কথা। আচ্ছা, বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে, পচনশীল দ্রব্য, তো বাংলাদেশ কি না খাইয়া মরবে না না খাইয়া থাকবে? বাংলাদেশ কৃষিতে যথেষ্ট স্বনির্ভর একটা রাষ্ট্র। পাশাপাশি আমাদেরকে কৃষিজ পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে, মিয়ানমার আছে, চীন আছে, তুরস্ক আছে, মিশর আছে। আমরা টাকা দিয়ে জিনিস কিনবো ভাই, 5 টাকাটা প্রয়োজনে 60 টাকা খামো, কিন্তু তোমরাও তো সেল করতে হবে, তাই না? এই যে আলু আর পেঁয়াজ, এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 5 থেকে 7 দিন। এখন
এই 7 দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাঠাচ্ছে, ভারতের কি লাভ হচ্ছে না? অবশ্যই লাভ হচ্ছে। আপনি দেখেন এই আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি, তাই না? কিন্তু আপনি যদি এটা বাংলাদেশে না বেচে অন্য দেশে বেচতে চান, এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন, সেটাকে আপনি জাহাজে পাঠাইতে হবে কন্টেইনারে। কন্টেইনারের মধ্যে আবার প্রযুক্তিগত সিস্টেম আছে, 2টা কন্টেইনার আছে। একটা হচ্ছে ড্রাই, একটা হচ্ছে যেগুলোকে সংরক্ষণ করা লাগে। যখন আপনি দূর দেশে পাঠাবেন, এই কন্টেইনারের মধ্যে এই পেঁয়াজটা যদি আপনি 1 সপ্তাহের জায়গায় 15 দিন 20 দিনের শিপমেন্টে ফালান, এই পেঁয়াজ কি পেঁয়াজ থাকবে? জীবনও থাকবে না। এগুলো ইনস্ট্যান্ট সেল করা একটা জিনিস। তো তুমি কোন দেশের কাছে বেচবা? এই কথাগুলো কেন বলা লাগতেছে? এই যে এদের গান্ডু মন্ত্রীরা মানে বিশ্লেষণ ছাড়াই ঠুসঠাস করে একটা কথাবার্তা বলে ফেলে। তো তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো নাকি কঠিন হবে। তাহলে আমাদের সেনাবাহিনী নিয়ে এদের বক্তব্যের নমুনা দেখছেন কতটা অপমানজনক বক্তব্য দিচ্ছে। বলছে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য 2013 সালে আপনার একটা বাহিনী গঠন করা হয়েছিল, যেটাকে বলা হয়ে থাকে সিভিক ভলান্টিয়ার। তো 2014 সালে বাহিনীর নাম থেকে পুলিশ বাদ দেওয়া হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো তাদের বক্তব্য এই সিভিক ভলান্টিয়াররাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট। তবে যারা ঢাকার রাস্তায় এই ধরনের মন্তব্য করছেন তারা সরকারি কোনো পদে নেই। এখন সুকান্ত বলছেন যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশিরা কিভাবে ধর্মীয় উন্মাদনা মানুষকে। এখন এদের এই ধরনের বক্তব্যের কারণে আমার মনে হয় যে সরকারের উচিত খুবই কঠোরভাবে এদেরকে আসলে মানে রাষ্ট্রীয়ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ওই দেশের সরকারের কাছে, যে তোমাদের এইসব পাগলা মন্ত্রী সন্ত্রী এদেরকে তোমরা মুখ বন্ধ করাও, নয়তো ভারত বাংলাদেশের মধ্যে জনগণ টু জনগণ যে সম্পর্কের জায়গাটা সেটা আরও খারাপ হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুম্বাইয়ের পুলিশ। হুমকির বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসএর সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে বলে জানিয়েছেন তারা। মুম্বাই পুলিশের ভাষ্যমতে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে হুমকির বার্তাটি পাঠানো হয়। বার্তাটির রাজস্থান রাজ্যর আজমির শরীফ থেকে এসেছে। কে বার্তাটি পাঠিয়েছেন তা শনাক্ত করতে সেখানে একটি দল পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তাদের কাছে হুমকির বেশিরভাগ বার্তায় পাঠান মাদকাসক্তি বা মানসিকভাবে অসুস্থ লোকজন। তার অধিকাংশ বার্তায় আসে মুম্বাই পুলিশের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওই নাম্বার হেল্পলাইন হিসাবে ব্যবহার করে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশ।